শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি যে যেখান থেকে আজকের পডকাস্ট শুনছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শুনছেন ভূত স্টেল অব তুর্য। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ফেসবুকে শুনে থাকলে ফলো করে দিন। আমাদের আজকের ঘটনা বিড়াল ভূত। বেড়াল খুবই আদুরে একটি প্রাণী। দক্ষিণ এশিয়ায় প্রায় বিভিন্ন দেশেই বিড়াল সচরাচর দেখতে পাওয়া যায়। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে অসংখ্য বিড়াল প্রেমী মানুষ রয়েছেন যারা বিড়ালকে আদর, মমতা, স্নেহ দিয়ে নিজের বাসায় গৃহপালিত স্নেহের একটি প্রাণীর স্থান প্রদান করেছেন। এই অনুভূতিটি সন্তানের মতো। এই অনুভূতি ব্যক্ত করার মতো নয়। যারা বিড়াল পছন্দ করেন, যারা বিড়াল পালেন, তারাই বুঝবেন বিড়াল আসলে কত সুন্দর, নিরীহ এবং দুষ্টু মিষ্টি একটি প্রাণী, যা আপনার নিঃসঙ্গতাকে বুড়ো আঙুল দেখিয়ে আপনাকে রাখতে পারে মানসিকভাবে সুস্থ। বিড়াল নিয়ে বিভিন্ন হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বেড়ালের বাবা, হুরায়রা শব্দের অর্থই বেড়ালের বাবা, সম্বোধন করেছিলেন। তিনি তার আস্তিনের মধ্যে বেড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেন। বেড়াল তুরস্কতে এবং পারস্যের বিভিন্ন দেশে খুবই পবিত্র জীব হিসেবে, পবিত্র প্রাণী হিসেবে মান্য করা হয়। বেড়ালের কদর অন্যরকম উচ্চতায়। পবিত্র কাবা ঘরে বেড়ালকে নামাজের মধ্যে আলাদা করে জায়গা দেওয়া হয়। বেড়াল একটি সম্মানিত প্রাণী। যাই হোক, আমি মোটেও বেড়ালের বন্দনা করার জন্যে আজকের এপিসোডটি সাজাইনি। আজকের এপিসোডটি যেহেতু একটি ভয়ের ঘটনা এবং ঘটনাটি বেড়াল নিয়ে, সেজন্যেই আপনাদের জ্ঞাতার্থে, আমি জানি আপনারা সবাই জানেন, তারপরও আমি আপনাদেরকে শোনালাম বেড়াল একটি আদুরে প্রাণী। বাই দ্য ওয়ে, আমি নিজেও ভীষণ বিড়াল প্রেমী একজন মানুষ। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের পডকাস্টে। এপিসোড 32 শুনছেন ভূত স্টেল অব তুর্য, বিড়াল ভূত। ঘটনাটি আমার সংগ্রহ করা একটি ঘটনা। ঘটনাটি 2018 সালের। ঘটনাটি যার সাথে ঘটেছে, সঙ্গত কারণেই আমি তার নামটি প্রকাশ করতে চাইছি না, আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি ঘটে আরাফাত নামের একজন শিক্ষার্থীর সঙ্গে। সাল 2018। আরাফাত তখন যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। আরাফাত ছিলেন বিজ্ঞান বিভাগের ছাত্র। রাত জেগে তাকে পড়াশোনা করতে হতো। আরাফাত তখন থাকতেন তার বন্ধুদের সাথে আরবপুরের একটি মেসে। কিছু ঝামেলা হওয়ার কারণে তিনি মেসটি ছেড়ে নিজের মতো করে একটি বাসা নেন এবং সেই বাসাতে তিনি তার মায়ের সঙ্গে থাকতে আরম্ভ করেন। বেশ কিছুদিন পর তার মা বাড়িতে চলে যান প্রয়োজনীয় কাজে। ঘটনার শুরু এই সময়টিতেই। প্রতিদিনের মতোই রাত জেগে পড়াশোনা করছেন আরাফাত। রাত কত হবে? 2-3। তিনি জৈব যৌগের গভীরে গমন করেছেন। তার হুঁশ নেই বাইরের বাহ্যিক পৃথিবীর দিকে। রাত যে 2 বেজেছে তার হুঁশ নেই। তার চোখ, তার মন, তার মস্তিষ্ক
জৈব যৌগের সমানতার ভিতরে হেঁটে বেড়াচ্ছে। তার মনোযোগ ক্ষুণ্ণ হলো একটি আওয়াজে, মিয়াও। কারণ আওয়াজটি কোনো সাধারণ আওয়াজ ছিল না। আওয়াজটি এত জোরে বিকটভাবে হয়, আরাফাত লাফ দিয়ে ওঠে। বলে রাখা ভালো, আরাফাতের ক্যাট ফোবিয়া নেই। আরাফাত বেড়াল অপছন্দ করেন না, তবে বেড়াল খুব বেশি পছন্দ করেন তেমনটিও নয়। আরাফাত লাফ দিয়ে উঠে ঘরের মধ্যে খুঁজতে শুরু করলেন যে বেড়াল কোথা থেকে এলো, কিন্তু আরাফাত ঘরের মধ্যে বেড়ালের কোনো অস্তিত্বই খুঁজে পেলেন না। তিনি তার খুলে রাখা জানালার দিকে তাকিয়ে দেখলেন তার সামনে জানালার ওপাশে যে মস্ত উঁচু দেয়ালটি রয়েছে, সেই দেয়ালের উপর বসে আছে বেশ বড় সাইজের একটি কালো কুচকুচে বেড়াল। আরাফাত টর্চ লাইট মারল, সাথে সাথে সে দেখল কই কিছু নেই তো। আরাফাত ভাবে হয়তো বেড়ালটি আলো জ্বলার কারণে পালিয়েছে। ঘটনাটি খুবই স্বাভাবিক, কিন্তু ঘটনার শুরুটি ছিল এই দিনেই। একই রকমভাবে পরের দিন রাত আরাফাত পড়াশোনাতে গভীরভাবে ব্যস্ত। রাত 2 গড়িয়ে 3টে বাজে। সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি, মিয়াও। তবে আজ আর একবার নয়, পরপর 2বার। তবে আরাফাত আজ লাফিয়ে ওঠেনি। সে সরাসরি জানালায় তাকিয়েছে এবং দেখেছে আজ সেই দেওয়ালের উপর একটি নয় 2টি বেড়াল বসে আছে। আরাফাত খুবই স্বাভাবিকভাবে ঘটনাটি নেয়ার চেষ্টা করেন এবং জানালা বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দেন। সেদিনের মতো আর কোনো কিছু ঘটেনি। তার পরের দিন, ডে 3, একই রকমভাবে আরাফাত তার লেখাপড়ায় নিমগ্ন। রাত 2 গড়িয়ে 3টে, জানালা বন্ধ। আরাফাত লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন, কারণ তিনি একবার নয়, 2বার নয়, 3বার তার কানের একেবারে কাছে মিয়াও 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 শব্দটি শুনেছে। সে খুবই অবাক হয়ে যায়, কারণ তার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। তার ঘরের মধ্যে বেড়াল প্রবেশ করার কোনো পথই নেই। সে পুরো ঘর খুঁজেও কোথাও বেড়ালের অস্তিত্ব না পেয়ে জানালা খুললে দেখতে পায় দেয়ালের উপর তিনটি বেড়াল বসে আছে, তাকিয়ে আছে তারই দিকে। এইবার আরাফাতের খটকা লাগে। খুবই স্বাভাবিক। প্রথম দিন 1টি বেড়াল, দ্বিতীয় দিন 2টি বেড়াল, তৃতীয় দিন 3টি বেড়াল। আপনাদের কি স্বাভাবিক মনে হচ্ছে? ঘটনাটি স্বাভাবিক নয়। আরাফাত তবুও খুব বেশি চিন্তিত হয়ে পড়ল না। সে ভাবল হতেই পারে কোনো কারণে, হয়তো কোনো কারণে এমনটি হচ্ছে, বেড়ালগুলো আসছে। সে খুব বেশি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ল। ডে 4, কি ভাবছেন আজ 4টি বেড়াল এলো? একেবারেই নয়। আজ রাত 2 থেকে 3টেও বাজেনি। রাত তখন সবে 11:15। আরাফাত বরাবরের মতোই বইয়ে মুখ গুজে বসে আছে। সে অনুভব করল সে যে চেয়ারে বসে আছে চেয়ারটি দুলছে। সে ভাবল হয়তো ভূমিকম্প হচ্ছে। সে তাকালো টেবিলের উপর রাখা পানির বোতলটির দিকে। কই না, পানি তো নড়ছে না, কিন্তু সে স্পষ্ট অনুভব করছে চেয়ারটি দুলছে। সে ঘুরে তাকালো মেঝের দিকে এবং দেখল একটি বড় সাইজের কালো কুচকুচে বেড়াল তার চেয়ারের 2 পায়া ধরে চেয়ারটি দোলাচ্ছে। বিড়ালটির আকার স্বাভাবিক নয়, মনে হচ্ছিল একটি কুকুরের সাইজের বেড়াল।
হ্যাঁ, এত বড় সাইজের বেড়াল হয়, কিন্তু বাংলাদেশে সেই জাতের বেড়াল অ্যাভেইলেবল নয়। আর থাকলেও আরাফাতের ঘরে তো আসার কোনো সম্ভাবনাই নেই। না, বেড়ালের চোখ দুটি লাল টকটকে নয়, বেড়ালটি একেবারে স্বাভাবিক একটি বেড়াল। আরাফাত হঠাৎ করে এত বড় সাইজের কুচকুচে কালো বেড়াল দেখে লাফ দিয়ে উঠল। সে কি করবে বুঝে উঠতে পারল না। সে খানিকটা দূরে ছিটকে গেল এবং চোখের পলক পড়তেই সে খেয়াল করলো ঘরের মধ্যে আর কোনো বেড়াল নেই। আরাফাত বুঝতে পারল ঘটনাটি স্বাভাবিক নয়, তার সাথে যেটি ঘটছে সেটি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। সে সেই রাতেই তক্ষুনি কথা বলল বাড়িওয়ালার সাথে। আরাফাতের বাড়িওয়ালা আলম ফেরদৌস, তিনি জানালেন, কই না, আমাদের এখানে তো কোনো ভয় টয় কিছু নেই, তুমি হয়তো ভুল দেখেছ। না না আঙ্কেল, আমি ভুল দেখিনি, আমার সাথে 1 2 3 আজ দিয়ে 4র্থ দিন এটি হচ্ছে। এরকম কিছু হওয়ার কথা নয় আরাফাত। আচ্ছা, যদি হয়েও থাকে, পরের বার তুমি অবশ্যই আমাকে কল করবে, আমাকে ডাকবে, প্রয়োজনে আমি ব্যবস্থা নেব। আরাফাত কিছুটা সাহস জুগিয়ে সে রাত পার করলো। না, রাতে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু সে রাতে স্বপ্ন দেখে একটি বেড়াল তার পায়ের কাছে এসে তার পা ধরে টানাটানি করার চেষ্টা করছে আর কিছু একটা তাকে বলার চেষ্টা করছে। এটি একটি নিছকই স্বপ্ন ছিল। ডে 5, পঞ্চম দিন, দুপুর 3টা বাজে। আরাফাত মাত্রই তার কলেজ এবং এক্সট্রা ক্লাস কমপ্লিট করে বাসায় ঢুকেছে। সে লক্ষ্য করে সেই বেড়ালটি, যে বেড়ালটি গত রাতে তার চেয়ার ধরে দুলিয়েছিল, সেই বেড়ালটি বসে আছে তার খাটের ওপর, তার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আরাফাত সত্যিই ভয় পায়। এত বড় সাইজের একটি বেড়াল চাইলেই আরাফাতের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। আরাফাত সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে কল দেয় এবং চোখের পলক ফেলে না, তাকিয়ে থাকে বেড়ালটির দিকে। যতক্ষণ পর্যন্ত আরাফাত চোখের পলক না ফেলে তাকিয়েছিল, বেড়ালটিও বিছানার উপরেই ছিল। কিন্তু যখনই ফোন রিসিভ করতেই, হ্যালো আঙ্কেল, কথা বলতে বলতেই যেই মনোযোগ অন্যদিকে আরাফাত ঘুরিয়েছে, অমনি সে লক্ষ্য করে কোনো বেড়ালই তার সামনে নেই। রীতিমতো 5টা দিন এভাবে পার করার পর আরাফাত সিদ্ধান্ত নেয় সে তার বাড়িতে জানাবে। আরাফাত তার মাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। তার মা পরদিনই চলে আসবেন বলে আরাফাতকে জানায়, কিন্তু বিপত্তি ঘটল ওই দিন রাতেই। রাত তখন আনুমানিক 12:30 বা তার থেকে একটু বেশি। সেদিন ছিল কালী পুজোর রাত। আরাফাত যে 3 খাম্বার মোড়ের বাসাটাতে থাকতো, তার পাশেই ছিল হিন্দুপট্টি। সেখানে তীব্র স্বরে উলুধ্বনি এবং ঢাকের শব্দ ভেসে আসছিল। কালী পুজোর রাত বলে কথা, কালী অমাবস্যা, চারিদিকে ঘোর কালো কুচকুচে অন্ধকার। আরাফাতের ঘরের জানালা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, পর্দা টাঙানো ছিল। তার ঘরের মধ্যে শুধু সেই অবস্থান করছিল, আর কেউ ছিল না। আরাফাতের আজ পড়ায় মন বসছে না। যতবারই সে মন দেওয়ার চেষ্টা করছে, তার মনোযোগ চলে যাচ্ছে সেই কালো রহস্যময় বেড়ালটির দিকে। সে ভাবতে থাকে কি হতে পারে, ঘটনাটি কি হতে পারে, কিন্তু সে কিছুতেই আন্দাজ করতে পারে না। সে বুঝে উঠতে পারে না এই বেড়ালের সাথে তার সংযোগটি কোথায়। হঠাৎ সে তন্দ্রার মতো আচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই আরাফাত লক্ষ্য করে তার পা থেকে ধীরে ধীরে পিঠের দিকে উঠে কিছু একটা চড়ে বসলো।
খুবই নরম তুলতুলে সেই পদক্ষেপ, এবং তারপরই মিয়াও। আরাফাত লাফ দিয়ে উঠে বসে। না, কোনো বেড়াল নেই। সে ভাবতে থাকে সে একজন মানসিক রোগী হয়ে যাচ্ছে। সে তার স্বপ্নে উঠতে বসতে ঘুমোতে সব জায়গায় শুধু বেড়ালকে কল্পনা করতে থাকে। সে শুধু বেড়ালকে দেখতে থাকে, এবং ওই একটি বেড়াল, কালো কুচকুচে, চোখগুলো গোল গোল, না লাল না সাদা, চোখগুলো ছিল নীল বর্ণের। দেখলে ইচ্ছা হয় তাকিয়ে থাকি, আবার শরীরের আকৃতি এবং কালো লোমশ শরীর দেখলে ভয়ও লাগে। আরাফাত কি করবে বুঝে ওঠে না। সে আবারও পড়তে বসে টেবিলে, এবং কিছুক্ষণ পর সে অনুভব করে ঠিক 2-3 দিন আগের মতো তার চেয়ারটি দুলছে। সে তাকিয়ে দেখে বেড়ালটি তার চেয়ার ধরে দোলাচ্ছে। আরাফাত লাফ দিয়ে ওঠে, খাটের উপর উঠে যেয়ে দাঁড়ায়, এবং আরাফাত লক্ষ্য করে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি বেড়াল লাইন দিয়ে সারিবদ্ধভাবে তার সামনে বসে আছে, এবং সমবেত স্বরে তাকে বলছে মিয়াও। আরাফাত বুঝে ওঠে না সে কি করবে। সে দরজা খুলে ঘরের বাইরে চলে যায়, এবং এক দৌড়ে সে 3 তলায় বাড়িওয়ালার দরজায় গিয়ে দরজা নক করে। খুলতে কিছুক্ষণ দেরি হয়। কি ব্যাপার আরাফাত, এত রাতে? আঙ্কেল, আমার ঘরে 5টা বেড়াল বসে আছে। আঙ্কেল, আমার ভীষণ ভয় করছে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। কি বলো, চলো তো দেখি। বাড়িওয়ালা আরাফাতকে সঙ্গে নিয়ে এলেন। কি ভাবছেন, বাড়িওয়ালা কিছুই দেখেননি? আরাফাতকে পাগল সাব্যস্ত করলেন? একেবারেই নয়। এই ঘটনা আর 5টা ভয়ের ঘটনার মতো নয়। রীতিমতো বাড়িওয়ালাও এসে এবার থমকে গেলেন, কেননা তিনি দেখলেন ঘরের মধ্যে প্রায় কুকুরের সাইজের 5টি বেড়াল তখনও চোখ গোল গোল করে বসে আছে। দেখে মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা 5টি বেড়াল। 5টি বেড়ালের চাহনি, 5টি বেড়ালের শরীরের অবয়ব, 5টি বেড়ালের অঙ্গভঙ্গি হুবহু একই রকম। বাড়িওয়ালা আলম ফেরদৌস বেশ ভয় পেয়ে যান। তিনি কি করবেন বুঝে না উঠে দরজায় বাড়ি দিতে থাকেন, কিন্তু তিনি সত্যিই ভয় পেয়ে যান, এবং তিনি দৌড়ে উপরের সিঁড়িতে উঠে যান। তিনি কল করেন পাশের মসজিদের ইমাম সাহেবকে। ইমাম সাহেব তখন মসজিদে নেই, তিনি চলে গেছেন কেশবপুরে কোনো একটি জিন ঘটিত ঘটনায়। মসজিদে শুধু আছে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব কখনোই এই ধরনের কোনো ঘটনা সামলাননি, তবে ঘটনার আকস্মিকতায় সে রাতে আসতে রাজি হলেন, এবং মুয়াজ্জিন সাহেব আসলেন, কিন্তু ততক্ষণে বেড়ালগুলি আর ঘরের মধ্যে নেই। মুয়াজ্জিন সাহেব এসে পানি পড়া দিয়ে গেলেন, এবং বললেন এই পানি পড়া যেন ঘরের চারদিকে ছিটিয়ে দেয়া হয়, এবং ইমাম সাহেব এলেই যেন তার সঙ্গে দেখা করা হয় এবং তদবির নেওয়া হয়, এবং সাথে এও জানান যে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। হয়তোবা কোনো জিন, হয়তো একাধিক জিন বেড়াল সেজে ভয় দেখানোর চেষ্টা করছে, অথবা হতে পারে কোনো কালো জাদুর প্রভাব, অথবা এও হতে পারে বেড়াল নিয়ে এই বাড়িতে, এই ভূমিতে কোনো পূর্ব ঘটনা বা ইতিহাস, যার কোনোটি আরাফাতের অন্তত জানা ছিল না। সে রাতে আরাফাত নিজের ঘরে থাকতে পারেনি। সে থাকে বাড়িওয়ালার একটি কক্ষে। পরদিন সকালে আরাফাতের মা তার গ্রাম থেকে সেই বাসাতে পৌঁছয়। আরাফাতের মা এসে বলেন, কই রে খোকা, সব তো দেখি ঠিকই আছে, তুই বেকার বেকার ভয় পাস বল। না মা, তুমি জানো না মা, পরপর 6-7 দিন আমার সাথে কি হচ্ছে। ধুর বোকা, আমি চলে এসেছি, কিচ্ছু হবে না দেখিস। কিন্তু মা এই কথা বলার ঘণ্টাখানেক পরেই
রান্না করতে যে লাফ দিয়ে চিৎকার করে ওঠেন আরাফাতের মা। চারদিক থেকে ছুটে আসে সবাই এবং তিনি জানান তিনি যখন রান্না করছিলেন মাছ ভাজার জন্যে, মাছটি যখন গরম তেলে ছাড়ছেন, তিনি তখন দেখতে পান একটা কুচকুচে কালো রঙের বড় সাইজের বেড়াল তার দিকে লাফ দিয়ে আসছে, তার হাতের দিকে হামলে পড়ছে। তার হাত থেকে মাছের হলুদ লবণ মাখানো মাছের বাটিটি গরম তেলের উপরে পড়ে যায় এবং সেই তেলের ছিটে এসে লাগে তার হাতে, পায়ে, তার মুখে। তিনি প্রচণ্ড ভয় পান এবং খুব দ্রুতই এর সমাধান করার জন্যে ইমাম সাহেবকে তলব করেন। কেশবপুর থেকে ইমাম সাহেব আসবেন সন্ধ্যায়। সন্ধ্যা পর্যন্ত কারোরই আর ওই ঘরে থাকার সাহস হয়নি, ভয়েই কেউ আর ঢোকেনি। যদি আছড়ে দেয় বা কামড়ে দেয় তখন এমনি বেড়ালের না হয় ভ্যাকসিন হবে, জিন বেড়ালের কি হবে? সন্ধ্যা 7:30। ইমাম সাহেব এলেন। এই ধরনের একটা ঘটনা ঘটছে, আমাকে আগে থেকে জানাবেন না আপনারা? এটি তো কোনো সাধারণ ঘটনা নয়। আমি যা বুঝছি এখানে আছে লক্ষ জিনের কালো জাদু। কি বলছেন ইমাম সাহেব, এরকমটি কেন হবে? কেন হবে না বলুন? ইমাম সাহেব আর চোখে বাড়িওয়ালা আলম ফেরদৌসের দিকে তাকালেন। ঘটনার কোনো কিছুই আরাফাতের বোধগম্য হয় না। তবে কি পূর্ব কোনো ইতিহাস? কি ছিল এই বাড়িতে লুকিয়ে? আরাফাত ভাড়া নিয়েছে মাত্র কয়েক মাস হলো। তার পক্ষে এত গভীর আলোচনা ঘটনা জানা সম্ভব নয়। ইমাম সাহেব সে রাতের জন্যে ঘর বেঁধে দিয়ে চলে যান। সে রাতে কিছুই ঘটে না, তবে ইমাম সাহেব বলে যান পরের দিন সকালে যেন অবশ্যই আরাফাত এবং বাড়িওয়ালা দুজনে আলাদাভাবে তার সঙ্গে যোগাযোগ করেন, কারণ এই ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয়। লক্ষ জিনের কালো জাদুর ফসল, যারা বেড়ালের রূপ ধারণ করে মুহূর্তের মধ্যে, কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, স্বর্গ থেকে পাতাল পর্যন্ত তারা ফুরে বেরিয়ে যেতে পারে। তাদের এই ক্ষমতা স্বয়ং মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন। তারা গোপনীয়, তারা মানুষের থেকে আড়ালে থাকে। কোনো মানুষ চাইলেই তাদেরকে দেখতে পায় না, কিন্তু তারা চাইলেই মানুষ তাদেরকে দেখতে পায়। ঠিক তারা যেমন চেয়েছে বলেই আরাফাতের মা এবং বাড়িওয়ালা, এই তিনজন কালো কুচকুচে বেড়ালের আকারে এই জিনদেরকে দেখতে পেয়েছেন। পরদিন সকাল হতে না হতেই আরাফাত এবং তার মা ছুটলেন ইমাম সাহেবের কাছে। হুজুর, বলুন না কিভাবে পাবো পরিত্রাণ? শান্ত হন, আল্লাহকে ডাকুন, তিনিই সব কিছুর মালিক। ঘোর অমাবস্যা কেটে গেছে। আরাফাত জানতে পারেন বাড়িওয়ালা আলম ফেরদৌসের প্রথম স্ত্রী, যিনি ছিলেন সাংঘাতিকভাবে বেড়াল প্রেমী একজন মহিলা, তার ছিল একটি অনেক বড় পার্সিয়ান জাতের কালো কুচকুচে বেড়াল, এবং তিনি সেই বেড়ালটিকে আদর করে নাম রেখেছিলেন জোজো। কিন্তু আলম ফেরদৌস, হ্যাঁ, বাড়িওয়ালা আলম ফেরদৌস কোনো এক ব্যক্তিগত কোন্দলের জের ধরে স্ত্রীর ওপর দেখানো রাগ ফলান সেই নিরীহ নিষ্পাপ বেড়াল জোজোর উপরে, এবং হুজুর ধারণা করেন এই কালো বেড়ালের উপর কোনো জিনের নজর ছিল অনেক দিন আগে থেকেই। হয়তোবা এই বেড়ালের মধ্য দিয়ে জিনেরা আসা যাওয়া করত, এবং তাই যখন বাড়িওয়ালা আলম ফেরদৌস বেড়ালটিকে জবাই করে হত্যা করেন, এবং এই বাড়িতে যখন একটি কাঁচা বাড়ি মাত্র ছিল,
এই মাটিতেই পুঁতে ফেলেন যার উপর এখন এই 6 তলা বাড়ি। এখন এই বাড়িটি সেই জিন এবং কালো বেড়ালের অভিশপ্ত প্রতিশোধে অভিশপ্ত হয়ে গেছে। না না, মৃত বেড়াল ফেরত আসেনি, আপনারা ভুল ভাববেন না। আশ্বস্ত করেন ইমাম সাহেব, যা ঘটছে, যা চলছে তা হচ্ছে জিনদের ইশক, তা হচ্ছে জিনদের আশকারাতেই, ইশারাতেই। লক্ষ লক্ষ জিন মিলে কালো জাদু করছে। তারা চাইছে আলম ফেরদৌস তার উপযুক্ত শাস্তি পাক। তারা চাইছে আলম ফেরদৌসের বাড়িতে আর কেউ যাতে না থাকতে পারে। তারা চাইছে আলম ফেরদৌসকে একা করে দিতে এবং ভয়ঙ্কর কোনো প্রতিশোধ নিতে, এবং এর কোনো প্রতিকার ইমাম সাহেবের অন্তত জানা নেই। তিনি আরাফাত এবং আরাফাতের মাকে জানান যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যান। আরাফাত এবং আরাফাতের মা এর থেকে বেশি জানার চেষ্টা করেননি। এরপর 2 দিনের মাথায় তারা সমস্ত জিনিসপত্র নিয়ে বেশ দূরে কারবালা রোডের একটি বাড়িতে গিয়ে ওঠেন। যশোরের কারবালা রোড যথেষ্ট নাম করা ভয়ের দিক থেকে, ডাকাতির দিক থেকে। যশোর থেকে যারা শুনছেন তারা বুঝবেন। এরপর আলম ফেরদৌস এবং ওই বাড়িতে এই বেড়ালের সাথে কি হয়েছিল তা আর জানা নেই আরাফাতের। ঘটনা এটিই ছিল। ডিয়ার লিসেনার্স, আমি আরাফাতকে অনুরোধ করেছি তিনি যদি কোনোভাবে এই ঘটনার পরে ঠিক আলম ফেরদৌসের সাথে কি ঘটেছিল বা তিনি কিভাবে এই লক্ষ জিনের কালো জাদু, এই বেড়ালগুলোকে তিনি রুখতে পেরেছিলেন নাকি কি ভয়ানক পরিণতি হয়েছিল, আমি তাকে রিকোয়েস্ট করেছি তিনি যাতে যে কোনোভাবে তথ্যগুলো নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন। লিসেনার্স, শুনছেন ভূত টেল অব দুর্য। সঙ্গে আছি সবসময় আমি দুর্য চৌধুরী এবং আমার টিম। ঘটনাটি 2018 সালের, আজ থেকে প্রায় 6.5 বছর আগের। যদি এই ঘটনার পর কি ঘটেছিল আমি জানতে পারি, অবশ্যই আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে খুব দ্রুত। গুড নাইট।